আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনুমতি ছাড়াই অতি উৎসাহী হয়ে সাইদ খোকনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের অনুরোধ মেয়র তাপসের। মাদক আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। কারিগরি জটিলতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে সারা দেশে সংকট, সনদ নিতে না পেরে স্কুল ভর্তি সহ নানা ক্ষেত্রে ভোগান্তি। এবং যুদ্ধ অপরাধীদের বিচার এক যুগে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য মনে করেন বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অনুমতি ছাড়াই অতি উৎসাহী হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তা প্রত্যাহার করতে দুই সমর্থকের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি। মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা রাখা নিয়ে খোকনের অভিযোগকে আবারও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। অন্যদিকে মামলায় ক্ষুব্ধ খোকনের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছেন পুরান ঢাকায়। এদিকে দুজনের মত পার্থক্য সহসায় নিরসন হবে বলে আশা স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের। রাসনা দাসের রিপোর্ট। সাবেক মেয়রের দুর্নীতির অভিযোগকে সোমবার সাংবাদিকদের সামনে আত্মসম্মানে আঘাত হিসেবেই বর্ণনা করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। সে খবর গণমাধ্যমে প্রচারের 2 ঘণ্টার মধ্যেই সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেন তাপসের 2 সমর্থক। পরদিন মেয়র তাপস এই ঘটনাকে বর্ণনা করলেন অতি উৎসাহীদের কাজ হিসেবে। মামলা প্রত্যাহার করার নির্দেশ দিলেন তিনি। গতকাল যে দুটো মামলা হয়েছে সেই দুটো মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে যে মামলা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব মামলা দুটো প্রত্যাহার করতে। সাবেক মেয়র মহোদয় আমাকে ব্যক্তিগতভাবে তার আক্রোশের বশবর্তী হয়ে যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সেটা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। আমি এটা গতকাল উল্লেখ করেছি। সেই প্রেক্ষিতে আমরা পর্যালোচনা করছি, ভবিষ্যতে প্রয়োজন বোধ করলে মামলা হতে পারে। তবে মধুমতি ব্যাংক ও সিটি কর্পোরেশনের মধ্যকার লেনদেনকে তিনি আবারও বর্ণনা করেছেন আইনসিদ্ধ হিসেবে। মধুমতি ব্যাংকের অর্থ হস্তান্তরের ব্যাপারে বলেছেন, এটা খুবই বিভ্রান্তিকর বক্তব্য। অন্যান্য ব্যাংক, বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংকে যেভাবে চলমান আছে, মধুমতি ব্যাংকের সাথেও সেভাবে আছে। সুতরাং মধুমতি ব্যাংকে শুধুমাত্র আমি একজন শেয়ার হোল্ডার পরিচালক বলে এখানে কোনো অযাচিত বা কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু করা হয়েছে এরকমটা প্রতিবন্ধ না। এ বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সাইদ খোকন সাহেব মেয়র হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছেন, আর এখন আমাদের ব্যারিস্টার ফজলে নূর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। তো এখানে আমার মনে হয় ওনাদের দায়িত্ব পালনকালীন অথবা বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, এবং সেটা আমার মনে হয় সময় ব্যবধানে নিরসন হয়ে যাবে। এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর ভিক্টোরিয়া পার্কে বিক্ষোভ সমাবেশের পর মিছিল করেছেন ঢাকাবাসী নামের একটি সংগঠন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সরকার দলীয় নেতারা নিজেরাই এখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের একে অপরের বিরুদ্ধে অভিযোগে প্রমাণ হয় সরকার দুর্নীতিতে নিমজ্জিত। রুহুল কবির রিজভীর ভাষায়, জনগণের অর্থ লুটপাটের জন্যই একটি চিহ্নিত মহলকে করোনা ভাইরাসের টিকা আমদানির সুযোগ দেওয়া হয়েছে। 21 টেলিভিশন একেবারে মালিকানা চেঞ্জ করে দিয়েছে। গণতন্ত্র এবং ভোটাধিকার হরণকারী নিশিরাতের এই সরকারের নেতা, মন্ত্রী, এমপি, মেয়ররা দুর্নীতির টাকার ভাগবাটোয়ারা নিয়ে এখন নিজেরাই একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সরকারের মেগা মহাদুর্নীতির মহাসাগর থেকে ছিটে ফোটা চিত্র 2-1 নেতার মুখ থেকে বেরিয়ে আসছে। সাইদ খোকন বলেছেন মেয়র তাপস শত শত কোটি টাকা লুট করেছেন, অপরদিকে মেয়র তাপস বলছেন শত শত কোটি টাকা লুট করেছেন সাইদ খোকন। এখন দুদক কি করবেন?
তামাশা দেখবেন না পদক্ষেপ নেবেন? মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার অতিরিক্ত ৮ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। বিস্তারিত হুমায়ুন চিশতি রিপোর্টে। মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের নির্ধারিত দিনে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আদালতে হাজির করে পুলিশ। শুনানির শুরুতে তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি সমস্ত সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান আছে বলে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। আজকে থেকে মামলার বিচার শুরু হয়েছে এবং আগামী ১-৩ তারিখে আসামিদের বিরুদ্ধে যে সমস্ত মামলা সাক্ষী আদালতে আসবে এদের সাক্ষী নেওয়া হবে। ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান তাদের আইনজীবী। আমরা মনে করি যে এই মামলায় যদি আইনগত দিক বিবেচনা করে যদি এই আদেশটি প্রচার হতো সেক্ষেত্রে আসামিরা অব্যাহতি পেত। এটা আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। গত বছরের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় পাপিয়া ও তার স্বামীসহ ৪ জনকে গ্রেফতার করে র্যাব। পরে ফার্মগেট এলাকায় তাদের ২টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, নগদ ৫.৫ লাখ টাকা, ৫টি পাসপোর্ট, বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় শেরেবাংলানগর থানায় অস্ত্র আইনে একটি, মাদক আইনে একটি ও বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। অস্ত্র আইনের মামলায় গত অক্টোবরে এ দম্পতিকে ২০ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭,৮১৯ জনে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৫%। এ সময় ১৪,৩৬৩টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ৭১৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫,২৪,০২০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪,৬৮,৬৮১। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ ১/১১-র স্মৃতি এখনও ভুলে যায়নি। এ সময় দলমত নির্বিশেষে দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সুশীল সমাজের একটি অংশ কিছু রাজনীতিবিদের সহযোগিতা তৎকালীন জরুরি সরকার বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় হেঁটেছিল অনেক দূর। মাইনাস প্লাস থিওরি বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জনমতের চাপে ২০০৮ সালে নির্বাচন দিতে বাধ্য হয়। এরপর বিপুল ভোটে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, তা বারবার বিঘ্নিত করার অপচেষ্টা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত চলচ্চিত্র দেশের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের অভিনয়নের জন্য নির্বাচিত শিল্পীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, চলচ্চিত্রটি দেশের ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পীদের উদ্দীপনা চলচ্চিত্রটিকে অনেক দূর এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। আমি আশা করব যে এই ছবি এমন একটি ছবি হবে যে ছবি একটি
দলিল হবে, শুধু একটি বায়োপিক নয়, এটি একটি ঐতিহাসিক দলিল হবে এবং এই দলিল আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে। সার্ভার জটিলতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে সংকট চলছে সারা দেশে। জন্ম সনদ নিতে না পেরে স্কুল ভর্তি সহ নানা ক্ষেত্রে তৈরি হয়েছে চরম ভোগান্তি। 1 মাস ধরে চলা এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বণিক জানিয়েছেন, সার্ভার উন্নয়নের কারণেই সাময়িক সমস্যা। একরামুল হক সাইমের রিপোর্ট। কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে জন্ম সনদের জন্য ভিড় করছেন এলাকার মানুষ, কিন্তু বারবার এসে খালি হাতেই ফিরে যাচ্ছেন তারা। ডিসেম্বর মাসে আসছি, তখন বলছে যে ওই সবটা ছাড়ে নাই, পরে জানুয়ারিতে ছাড়ার কথা, এখন আসছি বলছে যে ওইটা অনলাইনে দেওয়া হয়েছে। ওনারা তো কিছু বলতে পারতেছে না সঠিকভাবে, ওনারা বলতেছে আপনারা নিজেরা করেন বা কোথাও কমার্শিয়াল সেন্টারে যে করেন, কমার্শিয়াল সেন্টারে যাওয়ার পরে রাজি হচ্ছেন, বলছে আমরা পারি না, ওনাদের নতুন ওয়েবসাইট বা এটা সম্বন্ধে আমাদের এখনো ধারণা নেই। বাচ্চা ডেট চলে যাচ্ছে ভর্তি হওয়ার, আমি কালকে ভিতরে না পারি ভর্তি হতে, তাহলে আমি ভর্তি হতে পারবো না। গত মাসের 29 তারিখ পর্যন্ত আমরা করতে পারছি, তারপরে আমরা সার্ভার পাইনি। একই চিত্র ঢাকা দক্ষিণের নগর ভবনে। সিটি কর্পোরেশনের এই কর্মচারী বলছেন, 1 মাসের বেশি সময় ধরে সার্ভার কাজ করছে না। আমাদের তো কিছু করণীয় না, আমরা পাবলিক আসতেছে, আমরা পাবলিকের ফাইলগুলো রাখতেছি, পাবলিকরে বলতেছি যে আপনাদের সার্ভার আসলে আমরা সার্টিফিকেটটা বিতরণ করতে পারবো। জন্মসনদ না পেয়ে স্কুল ভর্তি, চাকুরির আবেদন কিংবা পাসপোর্ট করতে বিপাকে পড়ছেন অনেকে। কেউ ছুটছেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে। প্রতিদিনই এরকম আমার মধ্যে সবাই ঘুরে যাচ্ছে। আমি 15 দিন হলো ঘুরতেছি, মিরপুর থেকে আবার এখানেও আসছি। ওরাও এখানে বলে যে সার্ভার বন্ধ, এখানেও বলতেছে সার্ভার স্লো। স্থানীয় কার্যালয়গুলোতে সার্ভার সমস্যায় অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধের নোটিশ ঝুললেও সংস্থার প্রধান কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তার দাবি, কখনো বন্ধ ছিল না সার্ভার। সার্ভার কখনোই বন্ধ ছিল না, কার্যক্রম চলমান আছে। তবে অধিক সংখ্যক এই যে ইউজার লগ ইন করার কারণে হয়তো এটি একটু স্লো হতে পারে, বাট বন্ধ ছিল না, আমাদের কার্যক্রম চলে। তিনি বলছেন, সবাইকে জন্ম নিবন্ধনের আওতায় আনতে সার্ভারের উন্নয়ন সহ নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। জমি জমা পাওয়ার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকালে প্রয়াত জননেতা এম এ আজিজের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এদিকে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনও বহদ্দারহাট থেকে চাঁদগাঁও পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের জয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রত্যাশা তো মানুষের অনেক থাকে, অবশ্যই সেই প্রত্যাশা আওয়ামী লীগের প্রতি আরো বেশি থাকে। যেহেতু জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন আজকে দেশকে কোথায় উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছেন, চট্টগ্রামের প্রতি ওনার যথেষ্ট নজর রয়েছে। ইসি এবং প্রশাসনকে বলতে চাই, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করুন। ইনশাআল্লাহ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই উন্মুক্ত রয়েছে। ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিকেলে গাজীপুরে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে সব কথা বলেন সিটি মেয়র। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান যেন পবিত্র থাকে, কোন শিক্ষক যেন কারো কাছে হাত পাততে না হয়, কোন শিক্ষক যেন অমর্যাদায় না থাকে। এই সকল শিক্ষক আমাদের গার্জিয়ান, জ্ঞান অর্জন করার পথটি তৈরি করে দেন। আমাদেরই সন্তান, ওদেরকে মানুষ করতে হবে। যা যা করিনি আমি মেয়র হিসেবে এবং সভাপতি হিসেবে আপনাদের জন্য করি।
চিকিৎসা সেবায় মুমূর্ষু রোগীদের স্থানান্তরে বিমান বাহিনী এরো মেডিকেল এভাকুয়েশন টিমের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু ঘাঁটিতে বিমান বাহিনীর প্রথম এরো মেডিকেল এভাকুয়েশন কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর 2 জন কর্মকর্তা এবং 13 জন বিমান সেনা সনদপত্র গ্রহণ করেন। এর আগে এরো মেডিকেল এভাকুয়েশন কোর্সের বিভিন্ন তথ্য তুলে ধরেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস ই-ভ্যালির সাথে এবার যুক্ত হল বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্ট টু হোম ডিটিএইচ সার্ভিস আকাশ। এর ফলে এখন থেকে সাশ্রয়ী দামে আকাশের সেবা গ্রহণ করতে পারবেন ই-ভ্যালির গ্রাহকরা। রাজধানীর একটি হোটেলে 2 কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ই-ভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাদি চৌধুরী এবং আকাশের পক্ষে বেক্সিমকো কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ডিএস ফয়সাল হায়দার এবং হেড অফ মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় ঘাটাইল এরিয়া কমান্ডার ও 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসএস ল্যাবরেটরিজের বার্ষিক বিক্রয় ও বিপণন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসএস ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার সেলিম মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন শাহ মোয়াজ্জেম। অনুষ্ঠানে ব্যবসায়ী অংশীদারিত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিবিড় করার লক্ষ্যে আরও 20টি নতুন পণ্য বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। এ সময় কোম্পানির ম্যানেজার ও বিক্রয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়াটা এখন বেশ কঠিন, তবে দীর্ঘদিন পর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সামর্থ্যের সেরাটাই দিতে চান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে নমুনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সবাই করোনা নেগেটিভ, তাই বৃহস্পতিবার থেকে অনুশীলন করতে আর বাধা নেই ক্যারিবীয়দের। মমিনুর রিপনের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই দীর্ঘ প্রায় 9 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এতদিন পর ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে ফেরাটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবে টাইগাররা, তাই দলের সুযোগ পেতে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা সাইফুদ্দিনও চান দলে জায়গা করে নিতে, তবে সেটা যে এখন কতটা কঠিন তা ভালোই জানা এই অলরাউন্ডারের। সাকিব আল হাসান আর বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা নিয়ে বেশ উৎসাহী তিনি। দলে সুযোগ পাওয়া বা বেস্ট সুযোগ পাওয়া, এই জন্য আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। মাঝে সাকিব ভাই প্রায় 1 বছর পর ফিরে আসছে, যার কারণে ভালো লাগাটা অন্যরকম। আর যেহেতু ঘরের মাঠে হোম সিরিজ, এই জন্য আরও বেশি উদ্দীপনা যোগাচ্ছে আমাদের। এদিকে রোববার ঢাকায় পৌঁছানো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নমুনা পরীক্ষায় সবাই নেগেটিভ, তাই কিছুটা স্বস্তিতে ক্যারিবীয় কোচ ফিল সিমন্স। সফরে তারকা ক্রিকেটাররা না থাকলেও নতুনদের নিয়েই আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের কোচ। The 2 that made their debut in New Zealand come true. From that, we've seen a few of the other young players that we know on this tour. আগামী বৃহস্পতিবার থেকে বিকেএসপিতে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। 4 দিনের অনুশীলনের পর আগামী 18 জানুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। ভার্চুয়ালে বার্ষিক বিক্রয় সম্মেলন 2020 সম্পন্ন করল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড HPL।
এতে যুক্ত হয় দেশের সব আঞ্চলিক কার্যালয়। সম্মেলনের এজেন্ডা ছিল লিডিং দ্য ওয়ে, যেখানে 2021 সালের জন্য উচ্চাভিলাষী লক্ষ্য দেওয়া হয়। এইচপিএল এর চেয়ারপারসন সুরাইয়া বিলকিস, এমডি আলাউদ্দিন আহমেদ এবং কর্মকর্তা ও ডিএমডি মোহাম্মদ হালিমুজ্জামান এতে বক্তব্য রাখেন। সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক HM মুর্তজা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বঙ্গবন্ধু বিশ্বকাপ বাছাইয়ে ভালো করতে চায় বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আবাসিক প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে এমনটাই জানান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। এদিকে দেবাশিস কুমার করোনা পজিটিভ হওয়ায় তাকে পাঠানো হয়েছে আইসোলেশনে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। এশিয়ার হকির সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। র্যাঙ্কিংয়ে নয়, সেরা 6 দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ স্বাগতিক হিসেবে। আগামী 11 থেকে 19 মার্চ মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের সাথে হবে এশিয়ার সেরা অন্য 5 দলের লড়াই। সেই দ্বৈরথের জন্যই প্রস্তুত হচ্ছে মাহবুব হারুনের শিষ্যরা। এশিয়ার সেরা দলগুলোর সাথে লড়াই করে নিজেদের সেরা নৈপুণ্য দেখানোর পাশাপাশি অন্য টুর্নামেন্টের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় স্বাগতিকরা। 5টা টিমের সাথে আমাদের খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু কোনো টুর্নামেন্টে এই 5টা টিমের সাথে আমরা খেলিনি। এশিয়া কাপ বলেন, এশিয়ান গেমস, যে কোনো 2টা টিম অথবা 3টা টিম আমাদেরকে ফেস করতে হয়েছে। খেলার আগেই হারতে চাচ্ছি না। এদিকে 32 জনের প্রাথমিক দলে জুনিয়র খেলোয়াড় 18 জন। ভালো পারফর্ম করলে তারাও জায়গা পাবেন মূল দলে। তাই টুর্নামেন্টটিকে জুনিয়রদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পথ হিসেবে দেখছেন হকি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ শিকদার। যে মার্চের পরে আমাদের আরেকটা টুর্নামেন্ট আছে, যেটা হচ্ছে আন্ডার 21 এশিয়া কাপ, এবং সেটা এশিয়া জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড টু বোর্ড। 4টা টিমের মধ্যে থাকতে পারি এশিয়াতে, সেক্ষেত্রে আমাদের জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামী 11 মার্চ জাপানের মুখোমুখি হবে ভারত, আর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। অনুমতি ছাড়াই অতি উৎসাহী হয়ে সাইদ খোকনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের অনুরোধ মেয়র তাপসের। মাদক আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। কারিগরি জটিলতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে সারা দেশে সংকট, সনদ নিতে না পেরে স্কুল ভর্তি সহ নানা ক্ষেত্রে ভোগান্তি। এবং যুদ্ধাপরাধীদের বিচার এক যুগে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য মনে করেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।